এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় সিবিএসই বোর্ড সিলেবাসের অন্তর্গত গল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছেলেবেলায় চাকর বাকরের কাছে মানুষ হতে হয়েছিল, কারণ তারা অনেকগুলো ভাই বোন, 18টা ভাই বোন থাকার কারণে মায়ের পক্ষে দেখাশোনা করা সম্ভব না হওয়ায় তাদের চাকর বাকরের কাছে মানুষ হতে হয়েছিল। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্কুলে পাঠানো হলে তিনি বলতেন 10টা 4টার আন্দামান, তাই বিদ্যালয়ের লেখাপড়া তার হয়নি। অর্থাৎ তিনি স্কুলে গিয়ে লেখাপড়া করার সুযোগ পেলেও কিন্তু তিনি সে লেখাপড়া সুযোগ নিতে পারেননি, কারণ ওই বদ্ধ ঘরের মধ্যে আটকে থেকে লেখাপড়া করা তার ভালো লাগতো না। তাই তিনি বিদ্যালয়ের লেখাপড়া শিক্ষাকে বলতেন 10টা 4টার আন্দামান। অর্থাৎ আন্দামানের সেলুলার জেলে কয়েদিদের উপরে যে ধরনের অত্যাচার করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপরেও সেরকমই অত্যাচার করা হয় বোধহয়, কারণ বাধা ধরা গণ্ডির মধ্যে তাদের থাকতে হয়, সেটা তিনি পছন্দ করতেন না। তাকে বাইরে পাঠানো হয়েছিল পড়াশোনার জন্য, সেখানেও তিনি বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া শিখতে পারেননি। তারপর তিনি বোলপুরে এসে বিশ্বভারতী, শ্রীনিকেতন, শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে থেকেই তিনি অজস্র কাব্য, কবিতা, গল্প, উপন্যাস, ছোট গল্প, গীতিনাট্য, নৃত্যনাট্য ইত্যাদি রচনা করেছেন, গান ইত্যাদি রচনা করেছেন। সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি বিচরণ করেননি। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন সায়ান্নে উপনীত হয়েও অনেক কবিতা রচনা করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি সেই সব কবিতায় মৃত্যুকেই জীবনের সর্বশ্রেষ্ঠ সময় বলে মনে করেছেন এবং তাকেই তিনি মেনে নিয়েছেন। খেয়া কবিতার মাধ্যমেও কিন্তু সেরকমটাই বলা হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বিদ্যালয়ের লেখাপড়া সম্পূর্ণ করতে না পারলেও তিনি কিন্তু বিশ্বকবি আখ্যায় ভূষিত হয়েছিলেন নিজেরই কৃতিত্বে। তাই এই বিশ্বকবিকে আমরা কোনো মতেই ভুলতে পারি না। বিদ্যালয়ের প্রতিটি পাঠ্যক্রমেই কিন্তু রবীন্দ্রনাথের কিছু না কিছু থাকেই। তাই এই যে নবম শ্রেণীর যে সিলেবাস সিবিএসই বোর্ডের, সেই নবম শ্রেণীর সিলেবাসেও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি। ছুটি মানে স্কুল থেকে ছুটি বা জীবন থেকে ছুটি, এই দুরকম ছুটি হতে পারে। যে কোনোভাবে মুক্তি পাওয়া, স্কুল থেকে ছুটি, আবার আমাদের জীবন থেকে ছুটি। এখানে ছুটি কবিতায় যেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন তা হলো, বালকদের সর্দার হলো ফটিকচন্দ্র, তার ভাই মাখন, কিন্তু বাবা না থাকায় দুই ভাইয়ের মধ্যে তাদের খুনসুটি লেগেই থাকতো। বিধবা মা দুজনকে সামলে উঠতে পারতেন না। আর ফটিকচন্দ্র ছিল বালকদের সর্দার। এই ফটিকচন্দ্র তাদের গ্রামের ছেলেপিলেদের নিয়ে নতুন নতুন খেলায় মত্ত হয়ে উঠত। একদিন নদীর ঘাটে একটা কাঠের মাস্তুল রাখা হয়েছিল, সেটা মাস্তুলে পরিণত হওয়ার জন্য একটি কাঠ রাখা হয়েছিল। সেখানে গিয়ে তার বন্ধুবান্ধব এবং সবাই মিলে ঠিক করলো এই মাস্তুলটাকে তারা গড়িয়ে নিয়ে যাবে, কিন্তু মাখন গিয়ে সেই কাঠের উপর বসে পড়ল। অনেক বলার পরেও কিন্তু মাখন সেখান থেকে নেমে এলো না। তারপর তারা সবাই মাখন সমেত কাঠটাকে গড়িয়ে নিয়ে যেতে চাইল। তখন মাখন গিয়ে পড়ল ছিটকে একটু দূরে। তখন মাখন কাঁদতে কাঁদতে চলে যায় মায়ের কাছে এবং মায়ের কাছে গিয়ে নালিশ করে যে দাদা তাকে মেরেছে। প্রকৃতপক্ষে ফটিক কিন্তু তাকে মারেনি, মাখন ভুল কথা বলেছে মায়ের কাছে গিয়ে। আর মা ফটিকের চাইতে মাখনকেই বেশি ভালোবাসতেন, অর্থাৎ ফটিক যেহেতু বড় তাই ফটিককেই শাসন করতেন। এই ফটিকের বয়স 13-14 বছরের মধ্যে এই লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বা কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন 13-14 বছরের ছেলের মতো বালাই আর নাই। অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা একটু ভালোবাসার কাঙাল হয়, কিন্তু মানুষ এইসব ছেলেমেয়েদের ভালোবাসতে কিন্তু দ্বিধাবোধ করে, কারণ এইসব ছেলেমেয়েদের যদি সেভাবে ভালোবাসা দেওয়া হয় তাহলে তারা হয়তো প্রশ্রয় মনে করতে পারে। এই কারণে মানুষ তাদের ভালোবাসা দেয় না, কিন্তু এই সময় তারা ভালোবাসার কাঙাল হয়। যখন মাখন মায়ের কাছে গিয়ে বলে
মা কিন্তু অন্য একজনকে দিয়ে ডেকে পাঠায় ফটিককে। ফটিক সেখানে গেলে ফটিক কিন্তু যতবার বলে যে সে তাকে মারেনি, ততবার কিন্তু মাখন বলে যে না, সে মেরেছে। আবার জিজ্ঞেস করে, ফটিক তুই বল, আমি কি তোকে মেরেছি? তখন ফটিক মিথ্যে কথা বলে যে হ্যাঁ মেরেছে। তখন মা শাসন করতে থাকে এবং বকাবকি হয়। এমন সময় বাইরে থেকে ফটিকের মামা দূরদেশে ছিলেন বলে অনেক দিন না দেখার কারণে বাড়ি ফেরার পথে বোনকে দেখা করতে এসেছেন সেই নদী দিয়েই। বাড়িতে এসে ঢুকে দেখছেন ছেলে এবং মায়ের মধ্যে তাদের গণ্ডগোল হচ্ছে। এমন সময় কিন্তু ফটিকের মামা বাড়িতে ঢুকলে মা আনন্দে উল্লসিত হয়ে উঠলেও দাদার কাছে নালিশ করলেন যে তার ছেলে ফটিক কিন্তু প্রচণ্ড দুরন্ত হয়ে উঠেছে এবং তাকে কোনো মতেই সামলানো যাচ্ছে না। তখন ফটিকের মামা ঠিক করলেন যে না, ফটিক যেহেতু লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাচ্ছে, পড়াশোনার চাইতে খেলাধুলার দিকে মন তার বেশি হয়েছে, সুতরাং ফটিককে সে নিয়ে যাবে তার বাড়িতে কলকাতায় এবং তাকে নিয়ে গিয়ে লেখাপড়া শেখাবে। তখন কিন্তু মায়ের উপরে অভিমানেই হোক বা নতুন জায়গা যাওয়ার আনন্দেই হোক, ফটিক কিন্তু রাজি হয়ে যায় এবং যাওয়ার সময় মনের আনন্দে কিন্তু তার ভাইকে তার ঘুড়ি লাটায় সমস্ত কিছু দিয়ে চলে যায়, তার প্রিয় জিনিসও কিন্তু ভাইয়ের কাছে দিয়ে চলে যায়। কিন্তু মামার বাড়িতে যাওয়ার পরে মামি কিন্তু তাকে সাগ্রহে মেনে নিতে পারেননি। তিনি কিন্তু বিরক্ত হয়ে মামার কাছে বলেছিলেন যে এই গলগ্রহ আবার নিয়ে এলে কেন, কারণ তার আরও দুটি সন্তান আছে। যদিও ফটিকের মামা ফটিককে স্কুলে ভর্তি করে দেন, কিন্তু তবুও কিন্তু ফটিকের মনের মধ্যে খচখচ করতো, মনে হতো তাকে যেন তাদের গলগ্রহ হয়ে উঠেছে। স্কুলে ঠিকমতো পড়া পারতো না বই না থাকার জন্য। একবার বই কিনে দেওয়ার পরেও একটি বই হারিয়ে ফেলেছিল, কিন্তু বাড়িতে বলতে পারছিল না। স্কুলে মাস্টারমশাইয়ের কাছে মার খাওয়া বকা খাওয়ার পরে যখন এসে মামিকে বলে যে মামি আমার বই হারিয়ে গেছে, তখন মামি বলে না, বারবার এভাবে বই কিনে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তখন ফটিক ঠিক করে সে বাড়ি চলে যাবে। একদিন বাড়ি ফেরার পথে বৃষ্টিতে ভিজে তার জ্বর বাঁধে এবং গাটা যখন জ্বর করতে লাগে তখন তার মনে হয় যদি এখানে জ্বর হয় তাহলে সে আবারও মামির গলগ্রহ হয়ে উঠবে, মামিকে সে কষ্ট দেবে। তাই সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এর আগে যখন মামাকে বলতো বাড়ি যাবার কথা, মামা বলতেন যে হ্যাঁ ছুটি হলেই সে বাড়ি যাবে। কিন্তু এই সময় যেহেতু বৃষ্টিতে ভিজে তার গা জ্বর করছে, তাই জ্বর হলে মামির গলগ্রহ হয়ে উঠবে বলে সে কিন্তু বাড়ির পথে রওনা দেয়। সন্ধে পর্যন্ত না ফেরায় পুলিশকে বলে রাস্তা থেকে ওই জ্বরগ্রস্ত ফটিককে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ এবং মামা। বাড়িতে জ্বরের ঘরে সে শুধু বলতে থাকে তার ছুটি হয়েছে, সে বাড়ি যাবে। কিছুতেই ডাক্তার দেখানোর পরেও তাকে সুস্থ করে রাখা বা সুস্থ করে তোলা সম্ভব হয়নি। তখন মাকে খবর দেওয়া হয় যে ফটিকের জ্বর হয়েছে। মা অনেক কষ্ট করে যখন ফেরে তখন বলে এই যে বাবা আমি এসে গেছি। তখন ফটিক বলে মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। প্রকৃতপক্ষে এ ছুটি কিন্তু স্কুলের ছুটি নয়, জীবন থেকে ছুটি। সে চিরদিনের মতো নিজের বাড়িতে চলে যাচ্ছে, এটাই জ্বরের ঘোরে সেই প্রলাপ বকছে। মা তার উপরে কেঁদে পড়লেও মায়ের কোনো কান্না বা মায়ের কথা তার কানে পৌঁছচ্ছে না। সে শুধু একটা কথাই বলেছিল যে তার ছুটি হয়ে গেছে, সে বাড়ি যাচ্ছে। প্রকৃতপক্ষে এই গল্পের মধ্যে আমাদের যেটুকু মনে হয় যে ছোট ছোট বাচ্চাদের বা 13-14 বছর বয়সের বাচ্চাদের মতো বালাই আর নাই, এ কথা ঠিক কথা হলেও কিন্তু ভালোবাসা থেকে তাদেরকে বঞ্চিত করা মোটেই উচিত নয়। এই বয়সের ছেলেমেয়েরা একটু কল্পনাপ্রবণ, ভাবুক প্রকৃতির এবং একটু মনের দিক থেকে সেন্টিমেন্টাল হয়ে পড়ে। সুতরাং তাদেরকে একটু আদর যত্ন দিয়ে রাখলে হয়তো তারা মানুষের মতো মানুষ হতে পারে বা তারা তাদের প্রয়োজনীয় কাজগুলো ঠিক মতো করতে পারে। কিন্তু মানুষ সেটা ভুলে যায়, মনে করে সেটা হয়তো তাকে প্রশ্রয় দেওয়া হবে, কিন্তু না। প্রতিটি বাচ্চা বলে বড় বলে সবাই কিন্তু ভালোবাসার কাঙাল। ভালোবাসা পেলে একজন খারাপ মানুষও কিন্তু ভালো হয়ে উঠতে পারে। ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে জয় করা যায়, এটাই কিন্তু আলোচ্য গল্পের মধ্যে পরিস্ফুট হয়েছে। ফটিকচন্দ্র
যে তার ভাইকে ভালোবাসতো না এমনটা নয়, কিন্তু তাদের মধ্যে খুনসুটি লেগে থাকলেও কিন্তু সে চাইতো, অর্থাৎ ফটিক চাইতো মায়ের আদর ভালোবাসা। কিন্তু মাখন ছোট বলে মাখনকেই বেশি ভালোবাসতেন মনে হয়। হয়তো অন্তরের ভালোবাসা একই ছিল, কিন্তু বাইরে প্রকাশ পেত না, বাইরে ফটিক বুঝতে পারতো না সে কথা। আলোচ্য অংশের মধ্যে কবি সেটাই ফুটিয়ে তুলেছেন। এখানে ছুটি গল্পের যে নামকরণ ছুটি, এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। অর্থাৎ প্রকৃতপক্ষে এই ফটিক কিন্তু চিরদিনের মতো এই জীবন থেকে ছুটি নিয়ে চলে গেছে তার নিজের ঘরে। সুতরাং নামকরণ যথার্থ হয়েছে বলেই আমাদের মনে হয়। এই গল্পটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। যদি তোমাদের অন্য কোনো কিছু আরও প্রয়োজনে লাগে জানাতে পারো কমেন্ট বক্সে, আমি সেগুলোর উত্তর নিয়ে আসব। পরে আবার অন্য কোনো কিছু নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ রইল।